হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব পঞ্চায়েতের সিলেবাসে মেনশন করা রয়েছে একটা টপিক, সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। তো গ্রামীণ অর্থনীতি কি কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ, এবং তার থেকেই এই টপিকটা থেকে বাছাই করা পরীক্ষায় আসার মতন কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এই প্রশ্নগুলো শুধু এমসিকিউ বা উত্তর বলবো না, এক একটা প্রশ্ন খুব অ্যানালিসিস করবো, ডিটেলে তোমাদের সাথে ডিসকাশন করবো, তার যাতে এই এক একটা টপিক তোমরা বুঝতে পারো আচ্ছা এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়। তো চলো শুরু করবো আজকের ক্লাস, পঞ্চায়েতের গ্রামীণ ইকোনমির ওপরে কিছু বেস্ট এমসিকিউস। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কি? অপশন দেখো, মূল ভিত্তি বা মেরুদণ্ড, মানে গ্রামীণ অর্থনীতি কিসের উপরে বেস করে তৈরি হয়েছে? তো বলছে কুটির শিল্প, কৃষি ও পশুপালন হবে, খনি শিল্প, নাকি তথ্য প্রযুক্তি শিল্প? ভাই তথ্য প্রযুক্তি শিল্প শহরে হয়, সুতরাং এটাকে তো আগে অপশন আউট করবে। তারপরে খনি কোনো গ্রামে হতেও পারে, নাও হতে পারে, খনির উপরে তো ডিপেন্ড করে গ্রামের অর্থনীতি চলবে না। তো অপশন নাম্বার সি, এটাকেও মাইনাস করে দেবো। তো কৃষি ও পশুপালন, ভাই কৃষি রয়েছে আর কোথায়? কৃষি কি শহরে হবে? নিশ্চয়ই হবে না। তাহলে কৃষি তো গ্রামেই হয়, তাহলে গ্রামের অর্থনীতি মূলত কৃষি, সাথে হচ্ছে পশুপালন। তো অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঠিক আছে, এবার অনেকের কারো কারো মনে হবে স্যার কুটির শিল্পও তো হতে পারে। হ্যাঁ হতে পারে কুটির শিল্প, কিন্তু ম্যান্ডেটরি না বা একবার বাধ্যতামূলক না যে সব গ্রামে কুটির শিল্প থাকবেই থাকবে। কিন্তু প্রতিটা গ্রামে পশুপালন, মানে হচ্ছে তোমার এই যে পোলট্রি ফার্মিং বলো বা হচ্ছে গবাদি পশুর ফার্মিং বলো, এগুলো থাকবেই থাকবে, এবং কৃষি তো থাকবেই। তো অপশন নাম্বার বি একেবারে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে। বলছে গ্রামীণ অর্থনীতিতে ছদ্ম বেকারত্ব, এইটাকে আগে স্টার দেবে, এতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। যে ছদ্ম বেকারত্ব বা ডিস্টিংগুইশ, ইংরেজিতে বলা হয় ডিস্টিংগুইশড আনএমপ্লয়মেন্ট, ভারত প্রধানত কোন ক্ষেত্রে দেখা যায়? দেখো ছদ্ম বেকারত্ব বা ডিস্টিংগুইশ আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট ভারতের একটা সব থেকে বড় একটা প্রবলেম। ঠিক আছে, অনেক ধরনের আনএমপ্লয়মেন্ট হয়, আমি ইকোনমি তোমাদের অনেক সময় কোর্সের মধ্যে পড়িয়ে থাকি, অনেক সময় কি ইকোনমিতে আমি তো একটা টপিকই পড়াই আনএমপ্লয়মেন্ট ইয়েতে। ঠিক আছে, তো এখানে বলছে পার্টিকুলারলি ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? ছদ্ম বেকারত্ব দেখা যায় সাধারণত কৃষি ক্ষেত্রে। কি জিনিস ছদ্ম বেকারত্ব? দেখো কোনো একটা কৃষি ক্ষেত্রে বা কোনো একটা ফার্মে বা কোনো একটা কর্মক্ষেত্রে তোমার লাগবে 50টা কর্মী, 50 জন শ্রমিক হলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কিন্তু কি হচ্ছে, সেই জায়গাটাতে হচ্ছে 50 জনের জায়গায় 70 জন কাজ কাজ করছে বা 80 জন কাজ করছে। তাহলে যে এক্সট্রা 20 জন বা 30 জন এলো, এই 20 জন না হলেও কোনো কাজের কোনো এফেক্ট হতো না, 20 জন না থাকলেও হচ্ছে কাজ করতেই পারতো। ঠিক আছে, তাইলে এই যে তোমার 20 জন এক্সট্রা কাজ করছে, কাজ অন্যত্র নেই বলে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, এবং তাদের যে পারিশ্রমিক পাওয়ার কথা সেই জন্য হচ্ছে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে বেশি মানুষকে নেওয়ার জন্য। তো এই ধরনের বেকারত্ব সাধারণত কৃষি ক্ষেত্রে দেখা যায়, আর এটাকেই ছদ্ম বেকারত্ব বলা হয়। দেখা যাচ্ছে না বেকারত্ব, কিন্তু আছে বেকারত্ব, সেই জন্য এটাকে ছদ্ম বেকারত্ব বলে। আর এই ধরনের বেকারত্ব তোমাকে ছদ্ম বেকারত্ব বা ডিস্টিংগুইশ ভারতবর্ষের বেকারত্বের বড় একটা সমস্যা। ঠিক আছে, যেটা কৃষি ক্ষেত্রে দেখা যায়। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পয়েন্ট বলছি, ভালো করে মনে রাখবে। ছদ্ম বেকারত্ব কৃষি ক্ষেত্রে এবং ভারতের ইম্পর্টেন্ট একটা তোমার সমস্যার মধ্যে বলবো, খুব আর কি বাজে দিক এটা। এবার বলবে যে তাহলে ওভারঅল ভারতের বেকারত্বটা কেমন? ভারতের হচ্ছে পরিকাঠামোগত বেকারত্ব দেখা যায়, ভারতে হচ্ছে পরিকাঠামোগত বেকারত্বর শিকার হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। তাহলে ভারতবর্ষের অর্থনীতি পরিকাঠামো বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা পরিকাঠামোগত, তার মানে ভারতের ইউথকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের অর্থনীতি আমাদের ইউথ বা তরুণকে সঠিকভাবে কাজ প্রোভাইড করতে পারছে না, তার পরিকাঠামো নেই বা তার স্ট্রাকচার নেই, সেই জন্য হচ্ছে আনএমপ্লয়মেন্ট। কি ধরনের? ভারতবর্ষের পরিকাঠামোগত বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। চলো পরবর্তী প্রশ্নে যাব, 3 নম্বর। ঠিক আছে, আচ্ছা দেখো এইভাবেই আমি এমসিকিউ ডাইরেক্ট বলবো না, এভাবেই সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে এক একটা জায়গায় এক একটা কোয়েশ্চেন্স করবো, যাতে তোমার বুঝতে পড়তে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, মনে কোনো প্রশ্ন না থাকে, আচ্ছা এটা আনসার হলো কিন্তু কেন হলো, এই যে কেন হলোর উত্তর থাকবে না, একেবারে যথেষ্টভাবে বুঝিয়ে তোমাকে কোয়েশ্চেন্সগুলো আমি করিয়ে দেবো। দেখো কি বলছে পরবর্তী 3 নম্বর, বলছে গ্রামীণ ভারতের কৃষকদের স্বল্প মেয়াদী ঋণের সুবিধা দিতে কোন কার্ডটি চালু করা হয়েছিল? মানে গ্রামে সাধারণত কৃষকরা থাকে, তাদের হচ্ছে স্বল্প মেয়াদের জন্য, মানে অল্প সময়ের জন্য লোন চাই, আর সেই লোনটা প্রোভাইড করার জন্য একটা কার্ড চালু করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর সেই কার্ডটাকে কিষাণ ক্রেডিট কার্ড বলা হয়। কি বলা হয়? KCC বলা হয় শর্ট করে, কিষাণ ক্রেডিট কার্ড, মনে রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী 4 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখো যখনই গ্রিন রেভলিউশন
রেভলিউশন দেখবে ইম্পর্টেন্ট বলে একেবারে স্টার মার্ক করে রাখবে। ভাই তুমি গ্রামের অর্থনীতি পড়ছো আর গ্রিন রেভলিউশন পড়বো না, তা হয় না, একেবারেই হয় না। ভালো করে পড়বে, কোশ্চেনটা দেখো, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব গ্রামীণ অর্থনীতির কোন খাতে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছিল? কোন ক্ষেত্রে? মানে এক কথায় গ্রিন রেভলিউশন কার সাথে সম্পর্কিত? এটা কি রেশম চাষের সাথে সম্পর্কিত, নাকি মৎস্য চাষের সাথে, নাকি ভাই খাদ্যশস্য, নাকি দুগ্ধ শিল্প? ভাই তাহলে উত্তর কি দেবে? যে খাদ্যশস্য, খাদ্যশস্যর ক্ষেত্রে। আর খাদ্যশস্য কোনগুলো? খাদ্যশস্য মানে হচ্ছে ধান এবং গম, গম এবং ধান। প্রথমে হয়েছিল গমের ওপরে, তারপরে হয়েছিল ধানের ওপরে, ঠিক আছে? খাদ্যশস্য মানুষকে যাতে না খেয়ে না মরতে লাগে সেই জন্য হচ্ছে খাদ্যশস্যের উপরে গ্রিন রেভলিউশন হয়েছিল। এবার যখনই গ্রিন রেভলিউশন পাবে কয়েকটা পয়েন্ট তোমার মাথায় সাজানো দরকার। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে গ্রিন রেভলিউশন ভারতবর্ষে কখন হয়েছিল? কখন হয়েছিল? 1960-এর দশকে। 1960-এর দশক, দশক মনে রাখবে, এই দশকে হয়েছিল। এক্স্যাক্ট যদি টাইম মনে রাখতে লাগে তাহলে বলবে 1966 থেকে। আমি দেখবে পঞ্চবার্ষিকীর জন্য একটা তোমার আলাদা ভিডিও করেছি শুধুমাত্র পঞ্চায়েতের যারা ইলেকশন মানে এক্সাম দেবে তাদের জন্য, শুধুমাত্র পঞ্চায়েতের এক্সামের জন্য হচ্ছে যারা প্রিপারেশন করছো তাদের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর আমি বেস্ট 50 কোয়েশ্চেন্স আমি করিয়েছি। দেখবে সেখানে আমি পড়িয়েছি যে 1966 থেকে 1967 এই সময়ের মধ্যে তোমার হচ্ছে গ্রিন রেভলিউশন হয়েছিল। যদি পঞ্চবার্ষিকী বলা হয় কোন টাইমে, তাহলে হবে 60-এর দশক, অথবা তোমার 1966 থেকে 67-র মধ্যে, অথবা যদি পঞ্চবার্ষিকী চায় তাহলে বলবে তৃতীয় পঞ্চবার্ষিকীতে হয়, তৃতীয় পঞ্চবার্ষিকীতে হয়, পঞ্চবার্ষিকীতে হয়। এবার জিজ্ঞাসা করবে পঞ্চবার্ষিকী হয়েছিল, ঠিক আছে বুঝলাম। এই যে গ্রিন রেভলিউশন ফাদার কাকে বলা হয়? বলবে এম এস স্বামীনাথন। কে? এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। তিনি হচ্ছেন ভারতের গ্রিন রেভলিউশন বা হচ্ছে সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন, ঠিক আছে? আচ্ছা, কিসের ওপরে হয়? গম এবং ধানের ওপরে হয়। এবার জিজ্ঞাসা করবে কোথায় হয়েছিল? বলবে পাঞ্জাব, পাঞ্জাব পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে হয়, পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে হয়। এবার এই যে গ্রিন রেভলিউশন তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে হয়েছিল। এক তো হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, যেটাকে বলা হয় হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম, HYP, ঠিক আছে? হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম, এইটা ছিল উন্নত পরিমাণে বীজ এটা। দ্বিতীয় ছিল হচ্ছে জলসেচ করা হবে, জলসেচ, জলসেচ দেওয়া হবে। এবং 3 নম্বর দেয়া হচ্ছে, 3 নম্বর বলছে হচ্ছে রাসায়নিক সার, ইম্পর্টেন্ট, রাসায়নিক সার, রাসায়নিক সার। এই তিনটে জিনিসের উপরেই বেস করে হচ্ছে সবুজ বিপ্লব হয়েছিল, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তীতে যাব আমরা। নেক্সট বলছে যে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে SHG প্রোগ্রাম চালানো হয়। এই SHGর পুরো নাম কি? সিম্পল কোয়েশ্চেন, পঞ্চায়েতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন, ঠিক আছে? তোমরা যারা গ্রামে থাকো বা যেখানেই থাকো না কেন এইটুকুনি তো জানো যে গ্রামীণ মহিলাদের জন্য একটা প্রোগ্রাম চলে, স্বনির্ভর গোষ্ঠী বলা হয় তাকে, ইংরেজিতে SHG বলা হয়, যার সম্পূর্ণ নাম হচ্ছে, স্মল তো হবে না, সেলফ হবে, হেল্প হবে, গ্রুপ হবে। তো অপশন নাম্বার বি, সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ বা SHG বলা হয়, ঠিক আছে? আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখবো আমরা নেক্সট। ভারতের গ্রামীণ অর্থনীতিতে কোন যোগানের সর্বোচ্চ ব্যাংক কোনটি? আচ্ছা বলছে গ্রামীণ অর্থনীতিতে অর্থ যোগানের সর্বোচ্চ ব্যাংক হচ্ছে নাবার্ড। তাহলে গ্রামীণ যে অর্থনীতি চলে সেই গ্রামীণ অর্থনীতিটাকে মেন যে দায়িত্বে রয়েছে না, তার উপরে রয়েছে নাবার্ড। নাবার্ড হচ্ছে একটা রেগুলেটরি মানে কন্ট্রোলার বডি নাবার্ড। যখনই নাবার্ড পাবে কোনো জায়গায় কোনো প্রশ্নে বা কোনো ক্ষেত্রে, তখনই এর পুরো নামটা মনে রাখবে যে NA মানে ন্যাশনাল, বি দিয়ে ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড আর দিয়ে রুরাল, ডি ফর ডেভেলপমেন্ট। তাহলে কি দাঁড়ালো? ন্যাশনাল কি দাঁড়ালো? ন্যাশনাল ব্যাংক ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট,
মেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নাবার্ডের পুরো নাম। সাল জিজ্ঞাসা করবে নাবার্ড কত সালে তৈরি হয়েছিল। নাবার্ড একটা ব্যাংক, এটা তৈরি হয়েছিল 1982 সালে। 1982 সাল। পঞ্চবার্ষিকী জিজ্ঞাসা করবে, বলবে এটা ষষ্ঠ পঞ্চবার্ষিকীর সময় তৈরি হয়েছিল, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে, চলো তারপরে। গ্রামীণ এলাকায় কৃষির পাশাপাশি পশুপালন, হাঁস মুরগি ইত্যাদি চাষ করা হয়। মানে একটা জায়গায় কৃষিও হচ্ছে প্লাস হচ্ছে পশুপালনও হচ্ছে, পশুপালন একই জায়গায় হচ্ছে। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে নিবিড় কৃষি বলবো, মিশ্র কৃষি বলবো, বাণিজ্যিক কৃষি বলবো, নাকি স্থানান্তর কৃষি বলবো? স্থানান্তর কৃষি তো ঝুম চাষ, এটাকে আমরা মিশ্র কৃষি বলবো। মিশ্র কৃষি মানে কৃষি এবং হচ্ছে তোমার পশুপালন একই জায়গায় একই খামারে হচ্ছে, তো মিশ্র কৃষি হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য, ভালো করে মনে রাখো এটা। ঠিক আছে, পশুপালন প্লাস হচ্ছে কৃষি হলে মিশ্র কৃষি বলি আমরা। পরবর্তী, অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড এটা হচ্ছে একটা কর্মসূচি যেটা গ্রামীণ অর্থনীতির কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? জাস্ট কোয়েশ্চেনটা আগেই ছিল, কি দেখো, এ দেখো রয়েছে, এখানে রয়েছে, কি রয়েছে না, এই যে প্রশ্নটা দেখো কোথায় গেল, এই যে প্রশ্নটা, দুগ্ধ উৎপাদন। তো দুগ্ধ উৎপাদনে হয় হচ্ছে শ্বেত রেভলিউশন, শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব হয় হচ্ছে তোমার দুগ্ধ উৎপাদনে, আর দুগ্ধ উৎপাদনে শ্বেত রেভলিউশন হয়, এটাকেই বলা হয় অপারেশন ফ্লাড। এটাকেই বলা হয় কি? অপারেশন ফ্লাড। অপশন নাম্বার বি হয়ে যাবে শ্বেত বিপ্লব। 1970s হয়েছে, 1970s, 70-এর দশকে হয়, 70-এর দশকে হয়। আর এই পুরো শ্বেত বিপ্লব বা তোমার যে হোয়াইট রেভলিউশন হয়েছিল, তার যে ফাদার বা জনক, জনকের নাম হচ্ছে ভার্গিস, ভার্গিস কুরিয়ান। কি বললাম? ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানের নামটা মনে রাখবে, শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। এই সময় ভারতবর্ষে দুধ উৎপাদনের যে মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং একটা কোম্পানি তৈরি হয়েছিল, কোম্পানিটার নাম মনে রাখবে আমুল কোম্পানি। কি কোম্পানি? না, আমুল কোম্পানি। কি কোম্পানি? আমুল কোম্পানি। আমুল, আমুল কোম্পানি তৈরি হয়েছিল এই সময়। ভার্গিস কুরিয়ান লিড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন 70-এর দশকে। শ্বেত বিপ্লব বলা হয় এবং এটাকেই হচ্ছে তোমার অপারেশন ফ্লাড বলা হয়। মিল্ক প্রোডাকশন বা দুধ উৎপাদনের মাত্রা বেড়ে গেছিল। ঠিক আছে, 10 নম্বর দেখো, ভারতে শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? এই তো জাস্ট কিছুক্ষণ আগেই পড়ালাম, তোমরাই উত্তর দিয়ে দিয়েছো, এই যে ভার্গিস কুরিয়ান। এটা ভার্গিস হবে, ভি হবে। তো ভার্গিস কুরিয়ান হচ্ছে তোমার শ্বেত বিপ্লবের জনক। ওকে, আচ্ছা, এম এস স্বামীনাথন কোন বিপ্লবের জনক? না, সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লব জাস্ট কিছুক্ষণ আগেই আমি বলেছি। ঠিক আছে, আচ্ছা, এই যে সুন্দরলাল বহুগুণা কি জন্য বিখ্যাত বলো তো? সুন্দরলাল বহুগুণা ইনি হচ্ছেন, উত্তরাখণ্ডে একটা আন্দোলন হয়েছিল, আন্দোলনটাকে বলা হয় হচ্ছে তোমার চিপকো, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন, আন্দোলন, চিপকো আন্দোলনের জন্য সুন্দরলাল বহুগুণা বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাব তার আগে তোমাদের ঘোষণা করে রাখি, যারা এখনো ভাবছো পুলিশের জন্য স্পেশাল অফার চাই আমার, আমি পুলিশের নতুন কোর্স নেবো, তাদের জন্য তোমাদের কথা ভেবে পুলিশের যত এক্সাম হয় সবটা একটা কোর্সের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ডব্লিউপি, তারপর হচ্ছে তোমার কেপি, এসএসসি, জিডি, তারপর হচ্ছে অগ্নিবীর, এলডি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, সমস্ত কিছু রয়েছে এটাতে। ভর্তি হতে চাইলে অবশ্যই হচ্ছে কল করবে। এছাড়াও পিএসসি মিসলেনিয়াস, জিডি 2027-এর জন্য নতুন কোর্স চলছে। এবং পঞ্চায়েতের, যদি এখনো যারা ভাবছো রেকর্ডেড মানে ইউটিউবে ক্লাস দেখছো, ফ্রিতে ক্লাস দেখছো, তোমাদের বলে রাখি ভাই, তোমরা চলে আসো কোর্সে। কোর্সের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে একটা জায়গায় তুমি পুরো একেবারে প্লেটের মধ্যে সাজিয়ে জিনিস পাচ্ছ, তুমি শুধু খাবে ওখানে। টাইম টু টাইম শেষ হয়ে যাবে সিলেবাস, কোনো চিন্তা করতে হয় না তোমাকে। তাই কোনো না বই কিনবো, কোনটা প্র্যাকটিস সেট কোথা থেকে নেবো, কোনো রকমের কিচ্ছু নেই। তুমি জাস্ট কোর্সটা নেবে, এখান থেকেই সমস্ত কিছু তোমাকে গাইড করা হবে, প্রোভাইড করা হবে। তাই পঞ্চায়েতের ভালো প্রিপারেশনের জন্য তোমাকে এই কোর্সটা পারচেস করতে হবে এবং হচ্ছে তার ভালো তুমি ইয়েও পাবে, তুমি কি বলে ফলাফলও পাবে। ঠিক আছে, এছাড়া আমি তোমাদের বলে রাখি যে আমাদের কম্বো স্পেশাল যারা চাও যে কম্বো হলে ভালো হয়, তার 2 বছরের ভ্যালিডিটি রয়েছে, যার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট সবই হচ্ছে তুমি কম্বোর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, নাম্বার হচ্ছে এটা, যদি এখনো তুমি ফোন করতে চাও তাহলে এই নাম্বারেই ফোন করবে, একটাই নাম্বার আমাদের। চলো তারপরে পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা, আনসার করার চেষ্টা করবে। কি বলছে? বলছে গ্রামীণ ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য শীর্ষস্থানীয় সরকারি সংস্থা কোনটা? তার মানে গ্রামে যে কুটির শিল্প রয়েছে সেগুলোকে আরো বেশি উন্নত করবার জন্য একটা সংস্থা রয়েছে, শীর্ষস্থানীয় সংস্থা সরকারের তরফ থেকে। এই সংস্থাটার নাম কি? যখনই গ্রামের কুটির শিল্প, তুমি বলবে এইটা খাদি, খাদি ও, খাদি ও গ্রাম উদ্যোগ, গ্রাম উদ্যোগ, গ্রাম উদ্যোগ, খাদি গ্রাম উদ্যোগ কমিশন। ঠিক আছে, এটা তৈরি হয়েছিল অ্যাক্ট অনুযায়ী। একটা এসেছিল 1956,
56-এ 1956-এ স্থাপিত হয়েছিল 1957 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময় 57 সালে এটা তৈরি হয় আর আইনটা হচ্ছে 1956 আইন। পরবর্তী প্রশ্ন দেখব 12 নম্বর। বলছে বলো তো বাবা, গ্রামীণ ভারতের অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়নের জন্য আরআইডিএফ, এই যে আরআইডিএফ তহবিল তৈরি হয়েছিল, এই আরআইডিএফ তহবিল কে পরিচালনা করে? মানে গ্রাম উন্নয়ন করবে, গ্রামের ডেভেলপমেন্টের জন্য টাকা পয়সা তো লাগবে, তহবিল তো দরকার, এই তহবিলটাকে বলা হচ্ছে আরআইডিএফ। এই ফান্ড, এটা আরআইডিএফ কি ফান্ড, এই ফান্ডটাকে কে মেনটেন করতো? এই ফান্ডটাকে মেনটেন করতে হচ্ছে অর্থমন্ত্রী, মানে অর্থ মন্ত্রণালয় না ভাই, তবে বিশ্ব ব্যাংকের খেয়ে দে কাজ নেই এখানে আসবে আমাদের, ঠিক আছে? নীতি আয়োগ হতে পারে, নাহলে নাবার্ড হতে পারে। তো অপশন নাম্বার সি হয়ে যাবে, নীতি আয়োগ হবে না, অপশন নাম্বার সি হবে, নাবার্ড হবে, কারণ নাবার্ডই হচ্ছে তোমার আরআইডিএফ এটা হচ্ছে তোমার করেছিল, ঠিক আছে? এবার অনেকের নাম মনে হতো স্যার আরআইডিএফ এর পুরো নামটা যদি বলে দেন তাহলে ভালো হয়। আরআইডিএফ এর পুরো নাম কি? আরআইডিএফ এর পুরো নাম হচ্ছে রুরাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, রুরালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে তার জন্য ডেভেলপমেন্ট ফান্ড ফান্ড, ঠিক আছে? নাবার্ড এটাকে ইয়ে করে, পরিচালনা করতো। চলো 13 নম্বর। বলছে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব শুনেছো এমএসপি এমএসপি এমএসপি। এমএসপি কি করে? বলছে 23টা ফসল রয়েছে, 22 প্লাস হচ্ছে একটা, টোটাল 23টা ফসল রয়েছে। যেই ফসলগুলো হচ্ছে যখন কৃষকরা চাষ করবে, এবার আমরা তো জানি না যে কোনো সময় হচ্ছে কোনো ফসল খারাপ হতে পারে, ফসল বেশি হতে পারে, ফসল একেবারে কম হতে পারে, বৃষ্টির জন্য নষ্ট হয়ে যেতে পারে, দাম কম হয়ে যাবে। তো ফসলের দাম যদি কমে যায়, কৃষকরা যদি সঠিক দাম না পায়, তাহলে কৃষকের লস হবে। তো কৃষকদের বাঁচানোর জন্য ফসল চাষের আগেই, বীজ বপনের সময় এই ফসলগুলোর দাম সেট হয়ে যায়, এই বছর এই ফসলটা এত দামে বিক্রি করব আমরা, ঠিক আছে? তাহলে যদি ফসল নষ্টও হয়ে যায় বা বেশিও হয়ে যায়, দাম ওঠাপড়া করবে না, ওই দামটাই ফিক্স থাকবে, তাহলে তোমার কৃষকের লস হবে না, ঠিক আছে? তো সেই জন্যই হচ্ছে এমএসপি সেট করা হয়। এমএসপির পুরো নাম জিজ্ঞাসা করছে, তো এমএসপির পুরো নাম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, অপশন নাম্বার বি হয়ে যাবে মিনিমাম সাপোর্ট প্রাইস। সাথে আর একটা জিনিস মনে রাখবে কি না, মিনিমাম সাপোর্ট প্রাইস সিএসিপি এই সংস্থাটা হচ্ছে তোমার নির্ধারণ করে। সিএসিপি এই সংস্থাটা সরকারি, কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটা হচ্ছে এমএসপি প্রতি বছর নির্ধারণ করে দেবে যে এই বছর এই ফসলের এমএসপি মানে হচ্ছে কি মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে মিনিমাম তুমি এই প্রাইসটা তো পাবেই পাবে, যদি দাম ওঠানামা করেও তো বেশি পেতে পারো, কিন্তু এর কম পাবে না, মিনিমাম এটা, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে যাই। বলছে 14 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, গ্রামীণ ভারতের কৃষকদের ন্যায্য মূল্যে সার, বীজ, ঋণ দেওয়ার জন্য গঠিত হয়েছিল একটা বৃহত্তম সমবায় সংস্থা। এই সমবায় সংস্থাটার নাম কি? এই সমবায় সংস্থাটার নাম হচ্ছে ইফকো। কি নাম? এই সংস্থাটার নাম হচ্ছে ইফকো, ঠিক আছে? এবার দেখো নিচে অপশন নাম্বার ডি, ট্রাইফেড বলে একটা রয়েছে সংস্থা। ট্রাইফেড এটাও একটা সংস্থা। ট্রাইফেড কি করে বলো তো? ট্রাইফেড হচ্ছে ভারতে যত উপজাতি রয়েছে বা ট্রাইবাল পিপল পপুলেশন রয়েছে, ট্রাইবাল পপুলেশনদের যে সমস্ত তোমার ক্রাফট হয়, ক্রাফট, তাদের যে উৎপাদিত দ্রব্যগুলো হয়, দ্রব্য, পণ্য, এই সমস্ত কিছুকে পণ্য হতে পারে কাদের দ্বারা উৎপাদিত পণ্য বা দ্রব্য? ভাই ট্রাইফেড মানে উপজাতি যত রয়েছে ভারতবর্ষের মধ্যে, তাদের উৎপাদিত পণ্য এবং দ্রব্যগুলোকে বিদেশি মার্কেটে বা ভারতীয় মার্কেটে বিক্রি করার যে দায়িত্ব বা হচ্ছে ট্রান্সপোর্ট করার যে দায়িত্ব, সেটা হচ্ছে তোমার ট্রাইফেডের কাছে থাকে, ঠিক আছে? ট্রাইফেডের কাছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আদিবাসী ও উপজাতিভুক্ত মানুষের তৈরি পণ্য সামগ্রী বিপণন, অর্থনৈতিক উন্নয়ন কোন সংস্থা করে থাকে? জাস্ট কিছুক্ষণ আগে বললাম, কোন উপজাতি সম্প্রদায়, আচ্ছা তাদের পণ্য বিক্রি করে দেবে, বিপণন করবে, তাহলে তো ট্রাইফেড হয় স্যার, ট্রাইফেড হয়, ট্রাইফেড। আচ্ছা কেভিআইসি কি? কেভিআইসি জাস্ট কিছুক্ষণ আগে বললাম, খাদি ও গ্রামোদ্যোগ, খাদি ও ভিলেজ, যেটা ভিলেজ মানে হচ্ছে তোমার বাংলায় তো গ্রামোদ্যোগই বলে, গ্রামোদ্যোগ সংস্থা, যেটা হচ্ছে 1956 সালের আইন অনুযায়ী 1957 সালে তৈরি হয়েছিল সেটা, ঠিক আছে? চলো তারপরে 16 নম্বর কোয়েশ্চেন। বলছে ক্ষুদ্র কৃষকদের খামারের মাটির পুষ্টিগুণ বজায় রেখে খরচ কমানোর জন্য কোন কার্ড দেয়া হয়? মানে ক্ষুদ্র কৃষক যারা রয়েছে তাদের খামারের মাটির পুষ্টিগুণ বজায় রেখে খরচ কমানোর জন্য একটা কার্ড তৈরি হয়, সেই কার্ডটা কি? ভাই সয়েল কার্ড। কি কার্ড? সয়েল কার্ড, অপশন নাম্বার এতে রয়েছে সয়েল কার্ড। তাহলে কৃষকরা তার মাটির গুণ, উর্বরতা কমছে কি বাড়ছে, এইটা টেস্ট করার জন্য একটা কার্ড তাদের সরকারের পক্ষ থেকে দেয়া হয়, যাতে মাটিটাকে টেস্ট করা হয়, তার উর্বরতার পরিমাণ, গুণগত মান বজায়
কোথায় আছে কি নেই তার জন্য সেই কার্ডটার নাম হচ্ছে সয়েল হেলথ কার্ড। মানে সয়েল মানে কি, মাটি, মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হেলথ কার্ড। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবে, খুব ভালো প্রশ্ন, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি বলছে? বলছে ভারতের গ্রামীণ কর্মসংস্থানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, যেটাকে মনরেগা বলা হয়, কি বলা হয়? মনরেগা। এই মনরেগা কত দিনের কাজ দেবেই দেবে বলে হচ্ছে তোমার ভারত সরকার অঙ্গীকারবদ্ধ। দেখো, এই মনরেগা সিস্টেমটা এসেছিল 2006 সালে এসেছিল, যেটা হচ্ছে মনরেগা মানে মহাত্মা গান্ধী, এমজি মানে মহাত্মা গান্ধী, ন্যাশনাল মানে ন্যাশনাল স্তরে, ন্যাশনাল প্রত্যেকটা গ্রামে মানে রুরাল, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে গ্যারান্টি তোমাকে কাজ দেবেই দেবে। সম্পূর্ণ নামটা খাতার মধ্যে লিখে রাখবে, আমি আবার বলছি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2006। এখানে বলছে গ্রামীণ আনস্কিল্ড লেবারদের 100 দিনের কাজ সম্পন্ন দেবে, যেটাকে আমরা প্রচলিত ভাষায় 100 দিনের কাজ বলে থাকি, সেটা সরকারি ভাষায় মনরেগা বলা হয়। নামটা পরিবর্তন হয়ে কি হয়েছে জিজ্ঞাসা করবে। নতুন সরকার 2026 সালের বাজেটে, 2026 সালের বাজেটে এটার নামটা পরিবর্তন করে কি করেছে বলতো? করেছে হচ্ছে ভিবি, ভিবিজি রামজি, ভিবিজি রামজি, রামজি, এটা করেছে হচ্ছে তোমার নতুন নাম। আর এখানে বলছে 100 দিন নয়, আমরা এখন 125 দিন কাজ দেব। আগে ছিল 100 দিনের গ্যারান্টি, এখন আমরা 125 দিনের কাজ দেব। ঠিক আছে, চলো 18 নম্বর প্রশ্ন। গ্রামীণ ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, যেটাকে আমরা ছোট করে আরআরবি বলি, আরআরবি মানে রিজিওনাল রুরাল ব্যাংক। এই যে রিজিওনাল রুরাল ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক প্রথম কত সালে স্থাপিত হয়েছিল? তো ভারতবর্ষে গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট এনেছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এনেছিলেন 1975 সালে, কারেক্ট আনসার হয়ে যাবে ইন্দিরা গান্ধী 1975 সালে আরআরবি স্থাপন করেছে, রিজিওনাল রুরাল ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক স্থাপন করেছিল। ঠিক আছে। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকীর সময়? ভাই এই সময় পঞ্চম পঞ্চবার্ষিকী চলছে, 5 ইয়ার প্ল্যান, ছোট করে লিখলাম 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান মানে 5th নম্বরে, 12টা এসছে না পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম দ্বিতীয় তৃতীয় করে, তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তোমার রিজিওনাল রুরাল ব্যাংক এসেছিল, বা তোমার হচ্ছে কি বলবো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এসেছিল। ঠিক আছে। আচ্ছা, তো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক গ্রামকে উন্নয়ন করবার জন্য এনেছিল। এবং এই যে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ভারতে প্রথম যেটা এসেছিল 1975-এ, সেই ব্যাংকটার নাম কি? এই কোশ্চেনটা এটা জিজ্ঞাসা করেছে। তুমি বলবে ভারতের প্রথম, ভারতের ইতিহাসে প্রথমা ব্যাংক হচ্ছে প্রথম আরআরবি, প্রথম আরআরবি। ঠিক আছে, প্রথম আরআরবি কোথায় স্থাপিত হয়েছিল? এটা মোরাদাবাদে স্থাপিত হয়েছিল, মোরাদাবাদ, মোরাদাবাদ বলে একটা জায়গা রয়েছে ইউপিতে বা উত্তরপ্রদেশে, মোরাদাবাদে স্থাপিত হয়েছে। আরআরবির না একটা কনসেপ্ট আছে, ভালো করে বুঝবে। এই যে আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংক বা গ্রামীণ ব্যাংক বলো না কেন, গ্রামীণ ব্যাংকের যে পুরো তহবিল বা ফান্ড, এই ফান্ডটা 3টে ভাবে আসে। কিরকম? বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে 50% টাকা পাঠানো হয়, যেই রাজ্যে স্থাপিত হবে সেই রাজ্য সরকার 15% টাকা দেবে, মানে ইউপিতে তৈরি হলে ইউপি সরকারের 15% তহবিলে টাকা যাবে। এবং হচ্ছে 35%, বাকি 35%টা দেবে হচ্ছে কোনো একটা স্পন্সার্ড ব্যাংক। স্পন্সার্ড ব্যাংক মানে এই আরআরবির পেছনে একটা ব্যাংক থাকে, যেই ব্যাংকগুলো হচ্ছে এখানে টাকা দেয় 35%। ঠিক আছে, যেমন মনে করো তোমার সিন্ডিকেট ব্যাংক হতে পারে বা আদার্স যে কোনো ব্যাংক হতে পারে। তো 3জনে মিলে এই আরআরবিটাকে চালায়। ঠিক আছে। আচ্ছা, চলো তারপরে আমরা দেখব কত না 20 নাম্বার প্রশ্ন। বলছে কৃষিক্ষেত্রে ঋণগ্রস্ততা বা এগ্রিকালচার ইনডেপ্টনেসের মূল কারণ কি? ঋণগ্রস্ততা, কৃষিক্ষেত্রে ঋণ হয় কেন? কিসের জন্য ঋণ হবে? উন্নত প্রযুক্তির কারণে, উন্নত প্রযুক্তির অভাবে ঋণ হয়ে যাবে? তারপরে সরকারের ভর্তুকিতে, সরকারি যদি ভর্তুকি দেয় তাহলে ঋণ কেন হবে? তো অপশন নাম্বার তো হবে না সি। ব্যাংকের অতিরিক্ত শাখা, এটাও হবে না। উচ্চ উৎপাদন ব্যয় এবং হচ্ছে ফসলের অনিশ্চয়তা, এইটার কারণে ঋণ হয়। উচ্চ উৎপাদন ব্যয় মানে হচ্ছে তোমার ফসল উৎপাদন করবার জন্য প্রচুর টাকা খরচা করতে হচ্ছে, তার জন্য কৃষককে লোন নিতে হচ্ছে, এবং হচ্ছে ফসল হবে কি হবে না, ভালো হবে কি খারাপ হবে, বিক্রি করে সেই টাকাটা আমরা পাবো কি পাবো না, ঋণ শোধ করতে পারবো কি পারবো না, এই যে অনিশ্চয়তা, সেই জন্য হচ্ছে গ্রামে কৃষকরা ঋণে জড়িয়ে পড়ে। ঠিক আছে, সেই জন্য ঋণগ্রস্ততার কারণ কৃষিক্ষেত্রে। 21 নম্বর দেখো, বলছে গ্রামীণ ভারতের মৎস্য চাষ এবং জলজ সম্পদের অর্থনৈতিক উন্নয়নকে
কোন বিপ্লব বলা হয়? তোমার কিছু দেখার দরকার নেই, মৎস্য চাষ তার মানে হচ্ছে নীল বিপ্লব। নীল বিপ্লব মানে হচ্ছে তোমার কি বলে, ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন, ঠিক আছে? ব্লু রেভলিউশন মানে হচ্ছে মাছের সাথে সম্পর্কিত, ঠিক আছে? চলো তারপরে পরবর্তী দেখবো আমরা। বলছে ভারতের গ্রামীণ অর্থনীতির বিকাশে কোন ক্ষেত্রটি তৃতীয় পর্যায়ভুক্ত বা সেবা ক্ষেত্রের সাথে যুক্ত, যেটা ইংরেজিতে সার্ভিস সেক্টর বলা হয় বা টারশিয়ারি সেক্টর বলা হয়। টারশিয়ারি, টারশিয়ারি টারশিয়ারি ক্ষেত্র। তুমি মনে রাখবে ভারতের অর্থনীতি তিন ধরনের হয়। এক তো হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র কোনটা? যেগুলো হচ্ছে কৃষি এবং কৃষিজাত দ্রব্য, সেগুলো সবকটা প্রাথমিকের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প, সেগুলো হচ্ছে তোমার গৌণ ক্ষেত্রে পড়বে, ঠিক আছে, 2 নম্বর পর্যায়ে। তারপরে আসে 3 নম্বর পর্যায়ে, যেগুলো সেবা ক্ষেত্র মানে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর সেবা ক্ষেত্র, সেটা হচ্ছে তোমার গ্রামে কোনটা। তো গ্রামে কোনটা সেবা ক্ষেত্র? মৎস্য চাষ না, চাষ মানেই হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে প্রাথমিকে পড়ে যাবে, ঠিক আছে? গ্রামীণ ব্যাংকিং, ব্যাংকিং একটা সেবা, পরিবহন একটা সেবা, তো অপশন নাম্বার সি হয়ে যাবে। কুটির শিল্প, শিল্প তো গৌণ ক্ষেত্রে। পশুপালন একটা চাষবাসের মধ্যে পড়ে, সুতরাং এটাও ফার্স্টের মধ্যে পড়বে, প্রাথমিকের মধ্যে। তো আনসার ইজ অপশন নাম্বার সি হয়ে যাবে। গ্রামীণ ব্যাংকিং এবং পরিবহন সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর, সেবা ক্ষেত্রের মধ্যে পড়ে। আরো কিছু উদাহরণ দিচ্ছি, এটা তো শুধুমাত্র গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ পরিবহন, এটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে। আর সার্ভিস সেক্টর বিশাল বড়। আমাদের দেশের কথা যদি বলি, যেমন মনে করো আমি তোমাদের পড়াচ্ছি বা হচ্ছে ক্লাস দিচ্ছি, আমি তোমাদের কি দিচ্ছি? সার্ভিস দিচ্ছি, তো সার্ভিস সেক্টরের মধ্যে পড়বে, আমাদের কাজটা সার্ভিস সেক্টর। ব্যাংকিংটা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। আইটি, তথ্য প্রযুক্তি, যেই সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে কলকাতায়, তারা আমাদের সার্ভিস দেয়, তো সার্ভিস সেক্টরে। হোটেলে রেস্টুরেন্টে খেতে যাই আমরা, তারাও আমাদের কি দেয়? সার্ভিস সেক্টরের মধ্যে পড়বে তারা, ঠিক আছে? এগুলোর যে ব্যাংকিং, তারপরে রেল, রেল পরিষেবা, বিমান পরিষেবা, এই যে টিকিট কেটে আমরা ট্রেনে উঠি বা হচ্ছে বাস পরিষেবা, এগুলো প্রত্যেকটাই তারা কি বলছে? পরিষেবা দিচ্ছে। কি পরিষেবা? সেবা ক্ষেত্র বা হচ্ছে সার্ভিস সেক্টরের আন্ডারে আসে তারা, ঠিক আছে? চলো 23 দেখবো আমরা। 23 নম্বর কোয়েশ্চেন বলছে গ্রামীণ কারিগর, তাঁতি এবং মৎস্যশিল্পীদের জন্য পণ্যকে বিশ্ব বাজারে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াকে কি বলে? কি বলে? গ্রামীণ বিপণন বলে ভাই, আর কি বলবে? চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখবো 24 নম্বর। 24 নম্বর প্রশ্নটা দেখবে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে বলছে কি গ্রামীণ এলাকায় শহরের মতন অর্থনৈতিক ও নাগরিক পরিকাঠামো তৈরি করার জন্য একটা সরকারি তরফ থেকে পুরা মডেল ধারণা দিয়েছিল। পুরার ধারণাটা কে দিয়েছিল? এই যে পুরার ধারণাটা, এটা দিয়েছিল নান আদার দেন আমাদের আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। কত সালে? না, 2003 সালে। 2003 সালে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসের বক্তৃতা দেওয়ার সময় তিনি হচ্ছেন এই কনসেপ্টটা দিয়েছিলেন, পুরা। এবার পুরা কি জিনিস? পুরা হচ্ছে, দেখুন কোশ্চেনটার মধ্যেই রয়েছে, পুরা মানে প্রভিশন। কি? প্রভিশন। প্রভিশন কিসের ওপরে? না, অন প্রভিশন অফ কি? না, প্রভিশন অফ আরবান অ্যামিনিটিজ। অ্যামিনিটিজ মানে সুযোগ সুবিধা। অ্যামিনিটিজ ইন 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 রুরাল মানে গ্রাম, রুরাল এরিয়াস, ঠিক আছে? রুরাল এরিয়াস, তার মানে হচ্ছে যে দেখো, শহরে আমরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাই, সেটা উন্নত যোগাযোগ ব্যবস্থা, রাস্তা হোক না কেন, তারপরে পানীয় জল, খুব ভালো পানীয় জল, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, বিদ্যুতীকরণ, তারপরে ইন্টারনেট ব্যবস্থা। বলছি এগুলো শহরে থাকবে, তার পাশাপাশি প্রত্যেকটা গ্রামেও থাকবে। এই যে আইডিয়াটা, গ্রামকে শহরের থেকে আলাদা করে নয়, গ্রামের সুবিধা শহরের সুবিধা সেম টু সেম থাকবে, সেই জন্যই হচ্ছে এই কনসেপ্টটা দিয়েছিলেন হচ্ছে এপিজে আব্দুল কালাম গ্রামকে উন্নয়ন করবার জন্য। মনে রাখবে পুরা কনসেপ্ট হচ্ছে 2003 সালে এসেছিল, ঠিক আছে? আচ্ছা চলো 25 নম্বর কোশ্চেন আনসার দাও। বলছে গ্রামীণ ব্যাংক, ওই যে আগেই বললাম আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক। গ্রামীণ ব্যাংকগুলি আর্থিক ও নীতিগতভাবে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা হয় কোন প্রতিষ্ঠান দ্বারা? কোন প্রতিষ্ঠান দ্বারা গ্রামীণ ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা হয়? তো গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণের জন্য নাবার্ড তো থাকেই থাকে, আমি তোমাদের বলেছিলাম। নাবার্ড আর কোনো অপশানে আছে? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে, সাথে আরআরবি তো মনে রাখবে। তাহলে আরআরবি মানে আরবিআই, সরি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নাবার্ড দুজনে মিলে গ্রামের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা
26 নম্বর প্রশ্ন বলছে যে কৃষি পণ্যের গ্রেডিং এবং মান নির্ধারণের জন্য কোন সরকারি সিলমোহর বা শংসাপত্র ব্যবহার করা হয়। তার মানে কৃষি পণ্য বা কৃষি উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য সরকারের তরফ থেকে একটা স্ট্যাম্প দেওয়া হয় বা হচ্ছে শংসাপত্র দেওয়া হয়। মানে ওই স্ট্যাম্পের মাধ্যমে বলা হচ্ছে যে হ্যাঁ এইটা একেবারে অথেন্টিক এবং হচ্ছে ভেজাল শূন্য তোমার একটা প্রোডাক্ট, ঠিক আছে। সেই জন্য হচ্ছে তোমার আগ মার্ক ব্যবহার করা হয়। আগ মার্ক মানে হচ্ছে আগ মার্ক, এজি মানে হচ্ছে এগ্রিকালচার, মার্ক মানে হচ্ছে তোমার জানোই সাইন, ঠিক আছে। মার্ক মানে হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্টে হচ্ছে এই ধরনের সাইন থাকে। যেমন হচ্ছে অনেক সময় দেখবে যে বিভিন্ন প্রোডাক্টে আর চিহ্ন এরকম থাকে রেজিস্টার্ড বলে, ঠিক আছে, আর চিহ্ন দেখে কিনুন বলে। তারপর হচ্ছে আইএসআই মার্ক দেখে কিনেন, আইএসও মার্ক কিনেন দেখে তারপরে কিনুন জিনিসপত্র। তো এইগুলো হচ্ছে সাইন বা সিম্বল বা হচ্ছে এমন কিছু রেজিস্ট্রেশন নাম্বার বা শংসাপত্র সরকারের তরফ থেকে এইটা বলে বা এটা আমাদের এনশিওর করে যে হ্যাঁ এই প্রোডাক্টটা একেবারে অথেন্টিক প্রোডাক্ট। তো এগ্রিকালচার প্রোডাক্টে অথেন্টিসিটি বলার জন্য হচ্ছে তোমার কি ব্যবহার করা হয়, আগ মার্ক, এইটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে যাব, তার আগে আমি তোমাদের বলে রাখি যে এই যে চ্যানেলটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ ইউ স্টাডি ডব্লিউবি অল এক্সাম, এখানে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তার কারণ এখানে হচ্ছে আমাদের প্রত্যেকদিন ডেলি 9টা 15 থেকে আমাদের ডেলি লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের এক্সামের জন্য, আইসিডিএস এক্সামের জন্য, আগামীতে যে কোনো এক্সাম আসছে, ডেলি একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো। জিকে তে অনেক বেশি মাস্টার ক্লাস আমরা হয়ে যাব, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলে যাবে এই ধরনের হচ্ছে টপিক তুমি দেখতে পারবে, প্রিপারেশন করতে পারো। তো চলো 27 নম্বর প্রশ্ন আমরা দেখবো কি বলছে, দেখো খুব মনোযোগ দিয়ে কোয়েশ্চেনটা আগে পড়বে। বলছে গ্রামীণ ভারতের পরিষেবাগুলোর সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করতে এবং ব্যাংকিং পরিষেবার আওতায় আনার সফলতম মাধ্যম কোনটা। মানে গ্রামীণ যে সমস্ত মানুষজন রয়েছে বা গ্রামীণ অর্থনীতি রয়েছে তাকে ব্যাংকিং আওতায় আনতে গেলে নিম্নলিখিত কোনটা করতে হবে। তাদেরকে কি এলআইসিতে ঢুকিয়ে দিতে হবে? না। তাকে বড় বাণিজ্যিক ব্যাংক তাদেরকে হেল্প করে? বড় বাণিজ্যিক ব্যাংক কোনোদিনও এগ্রিকালচার বা ছোট লোন দেবে না, ঠিক আছে। সুতরাং এইটাও হবে না। মাইক্রো ফিন্যান্স হেল্প করতে পারে বা স্বনির্ভর গোষ্ঠী হেল্প করতে পারে। তো কি আনসার হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে, যে গ্রামীণ ভারতের পরিষেবাগুলোর সঞ্চয় প্রবণতা, মানে গ্রামীণ ভারতের অর্থনীতিকে আরো বেশি হেল্প করবার জন্য, মানে হচ্ছে যে সমস্ত দরিদ্র কৃষকরা রয়েছে তারা যদি কি নেয়, লোন নেয় বা ঋণ নেয়, তাহলে তাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা হবে তারা ছোট ছোট লোন নেবে। সুতরাং তাদের জন্য একেবারে ডেডিকেটেড শুধুমাত্র গ্রামের অর্থনীতিকেই হচ্ছে জীবিত রাখবার জন্য হচ্ছে মাইক্রো ফিন্যান্স করেছে সরকারের তরফ থেকে। মাইক্রো ফিন্যান্স ব্যাংকিং বলতে পারো, ঠিক আছে। আবার স্বনির্ভর গোষ্ঠী যেটাকে আমরা সেলফ হেল্প গ্রুপ বলতে পারি, এটার পুরো নাম জিজ্ঞাসা করলে বলবে সেলফ হেল্প গ্রুপ, SHG, ঠিক আছে। আর অপশন নাম্বার এ হচ্ছে তোমার মহাজন ব্যবস্থা, এটা তো কোনোদিনই হবে না। এই যে মহাজনী ব্যবস্থা আগে কি হতো, মানে ব্রিটিশ আমলে কি হতো বা হচ্ছে স্বাধীনতার পর পর দিয়ে যখন ব্যাংকিং পরিষেবা অত বেশিভাবে সুগঠিত আমাদের দেশে হয়নি, তখন সাধারণ যে সমস্ত চাষিরা ছিল, দরিদ্র চাষি বা স্বল্প শিক্ষিত অশিক্ষিত চাষিরা ছিল, তারা টাকার জন্য এই মহাজনের কাছে যেত। মহাজনরা কি করতো, তাদের হচ্ছে তাদের দুর্বলতা সুযোগ নিয়ে বা তাদের হচ্ছে তোমার অশিক্ষা সুযোগ নিয়ে তাদেরকে অনেক দিন ঋণের জালে জড়িয়ে রাখতো এবং হচ্ছে তাদেরকে শোষণ করতো। তো এইটা তো একেবারেই হবে না, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে যাই, 28 নম্বর প্রশ্নে যাব। দেখো প্রশ্ন কি বলছে, কোয়েশ্চেনগুলো সিম্পল কোয়েশ্চেন না, একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, অপশনগুলো পড়লেই উত্তরটা আমরা পেয়ে যাব। যেমন দেখো বলছে ক্ষুদ্র কৃষকদের আধুনিক চাষের যে যন্ত্রপাতিগুলো হয় সেগুলো তারা না কিনে অনেক সময় তাদের ভাড়া দেওয়া হয়। তো গ্রামীণ স্তরে যে ভাড়া দেওয়া হয়, মানে এগ্রিকালচার, একটা কৃষকের একটা জমি রয়েছে, সে বছরে দুবার চাষ করবে, তাহলে অত দামি যে যন্ত্রপাতি রয়েছে, ট্রাক্টর বলো আদার্স যে সমস্ত হয়, সেইগুলো কিনে কি করবে, সে কি করলো, পার্টিকুলার ওই সময়টার জন্য কি করলো, ভাড়া নিয়ে নিল, তার হচ্ছে অল্প সময় অল্প খরচায় হয়ে গেল। আর এই যে এগ্রিকালচার যন্ত্রপাতি বা কৃষিজ যন্ত্রপাতি ভাড়া নেওয়ার যে সিস্টেমটা, এটা হচ্ছে অপশন নাম্বার এ কাস্টম হায়ারিং সেন্টার বলা হয়। কাস্টম হায়ারিং সেন্টার বলা হয়, বুঝতে পারছো। এইরকম ভাবে হচ্ছে গ্রামের অর্থনীতি এবং হচ্ছে কৃষি যত চাষিরা রয়েছে ভারতবর্ষে তাদেরকে সরকার হেল্প করছে, অনেক রকম ব্যবস্থা রয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা 29 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দুর্দান্ত কোয়েশ্চেন এটা। কি বলছে দেখো, বলছে গ্রামীণ যুবকদের কৃষির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে স্বনির্ভর করার জন্য একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে গ্রাম্য স্তরে গ্রামের যুবকদের জন্য। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটার নাম কি? তুমি
অপশনগুলো একবার দেখো। বলছে গ্রামের যে সমস্ত কৃষকরা রয়েছে বা তরুণ কৃষকরা রয়েছে বা তরুণ সম্প্রদায়ের যুবকরা রয়েছে, তারা কি সবাই কৃষি কাজ করবে? না তো। তা তাদেরকে তো আলাদা হচ্ছে কাজের ব্যবস্থা করে দিতে হবে, সুতরাং তাদেরকে ট্রেনিং দাও, প্রশিক্ষণ দাও, যাতে তারা নিজেরাই নিজের কাজ খুঁজে নিতে পারে। সেই জন্য হচ্ছে সরকারের তরফ থেকে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেবে। আর তাদের কি ভাই আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ঢোকানো হবে? বিশাল টাকার খরচার ব্যাপার না, এটা একেবারেই হবে না। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি তে ভর্তি করবে? ভীষণ রকমের একটা ঝামেলার ব্যাপার, সেটাও হবে না। আইটিআই তে করে কি করবে তারা? অপশন নাম্বার এ তে যাবে, অপশন নাম্বার এ, RUDSETI, এটা হবে, ঠিক আছে। আর এটার যদি পুরো নাম জিজ্ঞাসা করতে হয় তাহলে বলবে রুরাল, আর দিয়ে রুরাল, রুরাল, এস ফর হচ্ছে সেলফ, সেলফ, ই দিয়ে এমপ্লয়মেন্ট, 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 ট্রেনিং, 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 আই ফর ইনস্টিটিউট, আই ফর ইনস্টিটিউট, ঠিক আছে। বুঝলে তো, এটা হচ্ছে এর পুরো নাম। চলো তারপরে পরবর্তী আমরা 30 নম্বর প্রশ্নে চলে যাব। কি বলছে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, বারবার বলছি এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন, পরীক্ষায় আসলে এই কোয়েশ্চেন্স গুলোই তোমাদের কঠিন কঠিন বলে মনে হবে। তো কঠিন নয়, একেবারে সোজা প্রশ্ন, সিলেবাসে আছে, তাই আমাদের পড়তে হবে। দেখো কি বলছে, বলছে গ্রামীণ পরিকাঠামো, গ্রামের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার বা সড়ক উন্নয়ন যদি করা হয়, তাহলে গ্রামের অর্থনীতিতে সরাসরি কি সুবিধে হয়? বলছে যদি গ্রামের রাস্তাঘাট তৈরি করে দাও, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দাও, তাহলে গ্রামের অর্থনীতির উপরে কি প্রভাব পড়বে? অপশন নাম্বার এ, কোনো পরিবর্তন হবে না। তাই কি হয় নাকি রাস্তাঘাট তৈরি করবে আর কোনো প্রভাব পড়বে না? হয়, হবে না। গ্রামের মানুষ জমি বিক্রি করে দিয়ে পালিয়ে যাবে মঙ্গল গ্রহে? তা কি হবে কোনোদিনও? একেবারে নেই। অপশন নাম্বার সি তো নয়। তার কারণ গ্রামে যদি রাস্তাঘাট হয়, বিদ্যুৎ যদি হয়, বিদ্যুৎ আসে, রাস্তাঘাট আসে, জলের সুব্যবস্থা আসে, ড্রেনেজ সিস্টেম আসে, তাহলে মানুষ ওই সুযোগ সুবিধা তারা আনন্দ পাবে, আরো তারা থাকার চেষ্টা করবে সেখানে, ঠিক আছে। তো ছেড়ে চুরি না চলে যাবে জমি বিক্রি করে দিয়ে। তো কৃষিকাজ বন্ধ হয়ে যায়, কৃষিকাজের সাথে এইগুলোর কি সম্পর্ক? মানে খারাপ কি সম্পর্ক, ভালো সম্পর্ক হবে। তার কারণ হচ্ছে যদি রাস্তাঘাট হয়, মনে করো দেখো কৃষিজ যে পণ্যগুলো, সেগুলো হচ্ছে তারা উৎপাদিত যে ধান, গম, ফসল, এগুলো পাকা রাস্তা দিয়ে খুব অনায়াসেই ট্রাক্টরে বসিয়ে বা মনে করো বড় কোনো ভেহিকলে বসিয়ে, ভ্যানে বসিয়ে তারা হচ্ছে শহরে নিয়ে যাবে, মান্ডিতে নিয়ে যেতে পারবে, সুবিধা হবে। অপশন নাম্বার এ, বাজারে কৃষি পণ্য পরিবহনে খরচ এবং সময় দুটোই কমবে, যাতায়াতে সুবিধে হবে। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। কনসেপচুয়াল কোশ্চেন, একটুখানি ভেবে চিন্তে সুন্দর করে পড়ে পড়ে উত্তরগুলো করতে হবে। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক একটা কোশ্চেন আমি খুব বাছাই করে এনেছি তোমাদের জন্য, যাতে পরীক্ষাতে এই কোশ্চেন্স গুলো যদি আসে জয়নগরের মোয়ার মতন লাগবে আর কি ভাই, একেবারে টেস্টি কোশ্চেন। বলছে গ্রামীণ অর্থনীতিতে ঋতুগত বেকারত্ব, যেটাকে ইংরেজিতে বলতে সিজনাল আনএমপ্লয়মেন্ট, সিজনাল আনএমপ্লয়মেন্ট বা ঋতুগত বেকারত্ব দেখা যায় কি রকম ভাবে? বলছে অসুস্থতার কারণে বেকারত্বকে সিজনাল বলবো, নাকি ইচ্ছাকৃতভাবে কাজ করে না যে তাকে সিজনাল বেকারত্ব বলবো? মানে যে ঋতুগত বেকারত্ব, স্থায়ীভাবে চাকরিতে চলে গেছে সে, সে ওই চাকরিই করে, সেটাকে সিজনাল বেকারত্ব হবে? নাকি হচ্ছে বছরের নির্দিষ্ট কিছু মাসে বা চাষের মরশুমে শেষে কাজ না থাকাকে বলা হয়? অপশন নাম্বার এ হয়ে যাবে, ঠিক আছে। অপশন নাম্বার এ। আমি তোমাদের তিনটে বেকারত্ব খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, শুনবে মন দিয়ে। দেখো তিনটে বেকারত্বের মধ্যে সবার প্রথমে যে বেকারত্বটা পড়বো সেটা হচ্ছে পরিকাঠামোগত বেকারত্ব, ইংরেজিতে এটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ভারতের বেকারত্বের সব থেকে বড় সমস্যা। যদি বলা হয় ভারতের যে বেকারত্ব, এটা কোন টাইপের বেকারত্ব, তাহলে এই স্ট্রাকচারাল বেকারত্ব কি জিনিস? যে যুবক রয়েছে, যুবক যুবতী প্রত্যেকে রয়েছে, কাজ করার মানুষ রয়েছে, কিন্তু কাজ করার সুযোগ নেই, না কলকারখানা আছে সেই রকম ভাবে, আইটি সেক্টর সেইভাবে নেই, মানে কাজের সুযোগ নেই, কাজ করার মানুষ আছে, কাজের সুযোগ নেই, সেগুলোকে বলা হবে স্ট্রাকচারাল বা পরিকাঠামোগত বেকারত্ব। 2 নম্বরে দেখো এটাও ভারতে দেখা যায় ছদ্ম বেকারত্ব, বিশেষ করে কৃষি ক্ষেত্রে এটা দেখা যায়, কৃষি ক্ষেত্রে, কৃষিতে। ছদ্ম বেকারত্ব মানে হচ্ছে বেকারত্ব আছে কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন এক্সাম্পল দিচ্ছি,
বলছে একটা কৃষি জমিতে মনে করো 50 জন লেবারের প্রয়োজন, কিন্তু সেখানে কাজ করছে 70 জন, আর এক্সট্রা যে 20 জন কাজ করছে তার জন্য কি হয়েছে, এই পুরো সবারই আর কি তোমার অল্প অল্প করে পারিশ্রমিক কমে গেছে। যদি হচ্ছে 50 জন কাজ করতো তাহলে এই পারিশ্রমিকটাই 50 জন পেতো, তাহলে এরা বেশি পেতো আর কি পারিশ্রমিকটা। তো এই যে এক্সট্রা 20 জন কাজ করছে এটাকে বলা হয় হচ্ছে ছদ্ম বেকারত্ব। কৃষি জমিতে বেশি দেখা যায় বা গ্রাম্য অর্থনীতিতে ছদ্ম বেকারত্ব বেশি দেখা যায়। এটাও একটা ভারতের কিন্তু তোমার কি বলবো, শুধু গ্রাম্য অর্থনীতিতে কেন, ছোট ছোট যে কলকারখানাগুলো রয়েছে সেই কলকারখানাগুলোতেও ছদ্ম বেকারত্ব দেখা যায়। বুঝতে পেরেছো? ওই জন্য দেখবে বড় বড় আইটি হাবগুলোতে কি হয়, দেখবে এত কর্মী ছাঁটাই করে দিয়েছে, এত কর্মী ছাঁটাই করে দিয়েছে। কেন? তার কারণ তার প্রয়োজন নেই বলে ছাঁটাই করে দিয়েছে, ঠিক আছে? সেটাকেই বলা হয় ছদ্ম বেকারত্ব কমানোর জন্য তাদেরকে ছাঁটাই করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ঋতু ভিত্তিক, নামের মধ্যেই রয়েছে ঋতু ভিত্তিক, তার মানে সিজনাল। বছরের পুরো বছর সারা বছর কাজ থাকবে না, একটা পার্টিকুলার সময় এসে কাজ সে হারাবে, তাদেরকে বলা হয় সিজনাল। যেমন কৃষি ক্ষেত্র, মনে করো বর্ষাকালে, বর্ষাকালে অনেকের কাজ থাকে না, অনেকের কাজ থাকে, যারা রাজমিস্ত্রির কাজ করে। কারণ হচ্ছে বর্ষাকালে কি হয়, সবাই হচ্ছে রাজমিস্ত্রির কাজ করাতে চায় না, বালির দাম বেড়ে যায়, সিমেন্টের দাম বেড়ে যায়, কারণ হচ্ছে বর্ষা হচ্ছে, নদীর জল উঠে গেছে, ঠিক আছে? সেই জন্য কেউ কাজ করাতে চাইবে না, রাজমিস্ত্রির কাজ হবে না, যারা রং মিস্ত্রি তারা কাজ করতে পারবে না। বা কৃষি জমিতে অনেক সময় হচ্ছে বর্ষাকালে জলে ডুবে যায়, যেগুলো নদীর ধারে জমি রয়েছে, তাহলে নদীর ধারে যারা জমি চাষ করছে সেই যে কৃষক তারা হচ্ছে পার্টিকুলার ওই 3-4 মাস বসে থাকবে বাড়িতে, চাষ হচ্ছে না। তো এই ধরনের যে বেকারত্ব সেগুলোকে বলা হয় সিজনাল বা ঋতুভিত্তিক বেকারত্ব, যারা বছরের একটা নির্দিষ্ট ঋতুতে বা সময়ে বেকার হয়ে যায়, ঠিক আছে? আর এই তিনটে বেকারত্বই ভারতবর্ষে স্পষ্ট দেখা যায়, ঠিক আছে? সব থেকে বেশি এইটা। ওকে, পরিকাঠামোগত মনে থাকবে, তিনটে থেকে যদি কোশ্চেন আসে মিস হবে না। ওকে, চলো পরবর্তী 32 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে ভারতের গ্রামীণ অর্থনীতিতে কোন ধরনের ঋণের আধিক্য, কোন ধরনের ঋণের আধিক্য কৃষকদের সবচেয়ে বেশি শোষণের মুখে ফেলে? কোয়েশ্চেনটা একেবারে সোজা। মানে মনে একটা কোনো গ্রামের একজন কৃষক, সে ঋণ নিয়েছে বা লোন নিয়েছে, লোন নিতেই হবে, আমরাই নেই তারাও তো নেবেই নেবে, ঠিক, কারণ তারা চাষ করবে, বীজের জন্য টাকা নিতে হবে, ধার করতে হবে, সার কিনবে তার জন্য টাকা ধার করতে হবে, পুঁজি তো তার নেই, কারণ সে হচ্ছে ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র চাষি, সেই জন্য তাকে লোন নিয়ে চাষ করে যেই ফসলটা আসবে বিক্রি করে সেই লোনটা মিটিয়ে দেবে, তার জন্য তাকে লোন নিতেই হয়, ঋণ করতেই লাগে। তো কোন ধরনের ঋণ তাকে করতে গেলে খুব বেশি পরিমাণে শোষণের মুখে পড়তে লাগে? সরকারি যে অনুদান, অনুদান মানে কি, সরকার তো তাকে টাকা দিয়েই দিচ্ছে, সুতরাং এতে কোনো চাপের কোনো কারণ নেই, এটা তো হবে না। সমবায় ঋণ, সমবায় ঋণ মানে হচ্ছে সরকারি তরফ থেকে সরকারি উদ্যোগে একটা সমিতি বানানো হয়, সমবায় বানানো হয়, ঋণ দেওয়ার জন্যই করা হয়। এটা একটা স্ট্রাকচারাল ইউনিট, সুতরাং এখানে কোনো রকমের কোনো ফ্রড হয় না, এটাও হবে না উত্তর। অপ্রাতিষ্ঠানিক ঋণ নাকি প্রাতিষ্ঠানিক ঋণ? ভাই অপশন নাম্বার বি, অপ্রাতিষ্ঠানিক ঋণ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপ্রাতিষ্ঠানিক কারা? মহাজন যারা রয়েছে, মহাজন বা সুদের কারবারি যারা করে, সুদ কারবারি যারা করে, সুদ কারবারি এরা হচ্ছে ঋণের জন্য প্রচুর পরিমাণে প্রেশারাইজ করবে, বা সুদের পার্সেন্টেজ মনে করো 10% সুদ নেবে, বা 12% সুদ তারা নেবার চেষ্টা করবে এই দরিদ্র কৃষক থেকে, সুতরাং হচ্ছে ঋণ তারা শোধই করতে পারবে না, সুদই এত বেড়ে যাবে। তো সেই জন্য হচ্ছে এত তোমার এক্সট্রা হারে তারা সুদ নেয় বা ঋণ ইয়ে করে, কি বলে, ইন্টারেস্ট নেয়, সেই জন্য হচ্ছে এইটা হচ্ছে সব থেকে চাপের মুখে পড়ে। এটা ব্রিটিশ আমলে সব থেকে বেশি হতো, ঠিক আছে? মহাজনরা এইভাবে করে ঠকাতো। ওকে, আর এই মহাজনী ব্যবস্থাকে বা হচ্ছে মধ্যস্থতা ব্যক্তি বা এই ধরনের যে পুরো কালোবাজারি চলতো এগুলোকেই বন্ধ করবার জন্য আস্তে আস্তে সরকার প্রত্যেকটা ক্ষেত্রে আর কি তোমার সংগঠিত বা সরকারি উদ্যোগ শুরু করেছে। যেমন রিজিয়নাল রুরাল, আরআরবি শুরু করে, রিজিয়নাল রুরাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক শুরু করেছে, যাতে কৃষকরা খুব অনায়াসেই লোন পেতে পারে সরকারি তরফ থেকে। তারপর হচ্ছে সমবায় সমিতি, এই যে সমবায় সমিতি থেকে তারা লোন নিতে পারে, সমবায় সমিতি থেকে লোন নিতে পারে, সমবায় সমিতি। তারপরে হচ্ছে তোমার যেমন কোঅপারেটিভ ব্যাংক বলতে পারো। তারপরে হচ্ছে তোমার মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন শুরু করেছে কৃষকদের জন্য, গ্রাম্য অর্থনীতিকে বাঁচানোর জন্য, যাতে মহাজনদের কারবারে না পড়ে তারা। বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবে করে সরকার হেল্প করছে। নেক্সট দেখো তারপরে কি বলেছে। বলছে গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা যারা রয়েছে, ব্যবসা যারা করে, চাষিদের কথা বলছে না, ক্ষুদ্র ব্যবসায়ী, পরেরটা বলছে কৃষকদের কথা। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য জন্য অ্যাকাউন্ট খোলার ওপর জোর দেওয়া হয়েছে। ভালো করে কোয়েশ্চেনটা বুঝবে এবং হচ্ছে আমাদের নিজেদের সাথে রিলেট করার চেষ্টা করব। বলছে গ্রামের সে ব্যবসায়ী হোক, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বলেছে, মনে করো একটা সারের দোকান আছে, ছোট্ট সারের দোকান, মানে সার বিক্রি করে, গ্রামে সার জমি রয়েছে, আর জমি গ্রামেই তুমি সারের দোকান দেখতে পারবে, তাই সার বিক্রি করে ছোট্ট একটা ব্যবসায়ী রয়েছে। বা তাদের একটা মনে করো ছোট
মুদির দোকান রয়েছে, এই ধরনের যে ছোট ছোট যে ব্যবসায়ীরা রয়েছে গ্রামে, এছাড়াও হচ্ছে গ্রামে তো কৃষক থাকবেই থাকবে। এই দুই সম্প্রদায়কে কি বলছে, যে তোমরা যে ইনকাম বা উপার্জন করছো তোমরা ব্যাংকিং এর আওতায় আসো, সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, আর্থিক অন্তর্ভুক্তি। বাংলায় বলা হয় আর্থিক অন্তর্ভুক্তি, আর ইংরেজির টার্মটা একেবারে ছাপিয়ে নাও মাথার মধ্যে, ফিনান্সিয়াল ইনক্লুশন। জিজ্ঞাসা করবে কাকে বলে ফিনান্সিয়াল ইনক্লুশন, মানে হচ্ছে যত বেশি ব্যক্তিকে, ভারতীয় ব্যক্তিকে ব্যাংকের সুবিধার আওতায় নিয়ে আসো, এটাকেই বলা হয় ফিনান্সিয়াল ইনক্লুশন, বাংলায় বলা হয় আর্থিক অন্তর্ভুক্তি। মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবার জন্য বলছে সরকার, আর এই যে সুবিধাটা এটাকে জনধন অ্যাকাউন্ট বলা হয়। জনধন, প্রাইম মিনিস্টার জনধন অ্যাকাউন্ট, যেটাকে তোমরা জিরো ব্যালেন্সের বই বলো, বলো কি না বলো, জিরো ব্যালেন্স, ঠিক আছে, জিরো ব্যালেন্সের বুক বই বলো, যে কোনো রকমের ন্যূনতম চার্জেস লাগছে না, বা হচ্ছে তোমার মিনিমাম কোনো টাকা অ্যামাউন্ট হচ্ছে তোমার সবসময় মেনটেন করতে হবে না, এটাকে বলা হয় জনধন অ্যাকাউন্ট। এটাই হচ্ছে সরকার করেছিল, একটা মাস্টার স্ট্রোক ছিল সেই সরকারের। চলো তারপরে, অনেক সুবিধা হয় জনধন অ্যাকাউন্টে। বলছে ইউলো রেভলিউশন কার সাথে সম্পর্কিত, ইউলো বা হচ্ছে হলুদ রেভলিউশন, হলুদ বিপ্লব। ভালো করে বুঝবে, তুমি এখানে হলুদ খুঁজবে না, হলুদ হচ্ছে নয়, অপশন নাম্বার তৈলবীজের সাথে সম্পর্কিত। তৈলবীজ কোনগুলো, যেই বীজ থেকে তেল বেরোয়, তিল, তিসি, তারপর হচ্ছে তোমার সরিষা, সূর্যমুখীর চাষ, যেখান থেকে কি বেরোয় না তেল বেরোয়, সেগুলোকেই তৈলবীজ বলা হয়, ঠিক আছে। সেই বীজের চাষকেই বলা হয় হচ্ছে তোমার কি, হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, কৃষকদের সরাসরি তাদের ফসল পাইকারি বাজারে বিক্রির জন্য গঠিত রাজ্য সরকারের তরফ থেকে যে নিয়ন্ত্রিত বাজার রয়েছে সেটাকে কি বাজার বলে। মানে প্রত্যেকটা রাজ্য সরকার কৃষির, মানে তোমার কি বলবো, কৃষকরা যে সমস্ত দ্রব্য উৎপাদন করছে সেগুলো বিক্রি করবার জন্য সরকার নিয়ন্ত্রিত একটা বাজার রয়েছে, যেখানে কোনো ধরনের ঘাপলা চলবে না, ঠিক আছে। তো সেই ইয়াকে কি বলা হয়, এপিএমসি বলা হয়, বা রেগুলেটেড মার্কেট বলা হয়, কৃষি মান্ডি বলা হয়। রেগুলেটেড মানে গভর্নমেন্টের দ্বারা রেগুলেট করা হয় এটা, এবং কৃষি মান্ডি যাকে সহজ নামে বলি আমরা, এখানেই হচ্ছে কৃষক এসে সরাসরি তার জিনিসপত্র বিক্রি করতে পারে, ঠিক আছে, পাইকারি রেটে বিক্রি করতে পারে, ঠিক আছে। চলো তারপরে 36 নাম্বার কোশ্চেন দেখো, বলছে গ্রামীণ ভারতের নার্সারি চাষ, ফুল চাষ, ফল চাষ, এগুলো অর্থনৈতিক বিকাশকে কোন বিপ্লব বলা হচ্ছে। গোল বিপ্লব তো আলুর সাথে সম্পর্কিত, আলু হচ্ছে গোল বিপ্লব, রেড বিপ্লব না রূপালী নয়, অপশন নাম্বার এ সোনালী বিপ্লব, ঠিক আছে, গোল্ডেন রেভলিউশন। চলো তারপরে, বলছে গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য রাসায়নিক সারের বদলে, রাসায়নিক সার, জমিতে যদি বেশি পরিমাণে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করো না, জমির উর্বরতা কমে যাবে। তাই এখন সরকারের থেকে উদ্যোগ নিচ্ছে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে বলা হচ্ছে যে রাসায়নিক সার যত পারো বর্জন করো এবং জৈব পদ্ধতিতে চাষ করো। উত্তর তো আমি বলেই দিলাম, তাহলে কি হবে, জৈব চাষ করতে বলছে। ঝুম চাষ খুব ক্ষতিকর, কিন্তু ঝুম চাষ ভীষণ ক্ষতিকর। ঝুম চাষ মানে শিফটিং কাল্টিভেশন, মানে এক জায়গায় চাষ করলো, জমি জায়গা পুড়িয়ে, মানে জঙ্গল টঙ্গল পুড়িয়ে চল, ওইখান থেকে উর্বরতা কমে গিয়ে অন্য জায়গায় চলে যাযাবর করতে আগে, এখন এটা চলে না, এটা নিষিদ্ধ ঝুম চাষ, এটা হবে, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, ভারতের কোন রাজ্যটি প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য হয়েছে, জৈব ভিত্তিক রাজ্য বা ফার্স্ট অর্গানিক স্টেট হয়েছে। তার মানে এই রাজ্যটাতে সারা রাজ্য জুড়ে যেখানেই চাষ হোক না কেন, এখানে কোনো রকমের কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, এখানে জৈব সার ব্যবহার করা হয়, আর সেটা প্রথম হয়েছে সারা ভারতের মধ্যে সিকিম হয়েছে। ডব্লিউবিসিএস এর মতন পরীক্ষা এসেছিল, সুতরাং তোমরাও রেডি থাকো, এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে 1 নম্বর তোমার পকেটে থাকবে, ঠিক আছে। চলো তারপরে 39 নম্বর কোয়েশ্চেন দেখবে কি বলছে, বলছে গ্রামীণ হস্তশিল্পীদের তৈরি পণ্যের সঠিক দাম নিশ্চিত করবার জন্য, এখানে কৃষকদের কথা বলছে না কিন্তু, এখানে হস্তশিল্পীদের কথা বলছে। তার কারণ টপিকটা কিন্তু এগ্রিকালচার রিলেটেড নয়, টপিকটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, আর গ্রামীণ অর্থনীতির মধ্যে এরাও পড়ে, সবাই পড়ে, তো গ্রামীণ অর্থনীতিকে হস্তশিল্প তো হবেই, ঠিক আছে। তো হস্তশিল্পীদের পণ্যের সঠিক দাম নিশ্চিত করতে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য কোনটি সবচেয়ে বেশি সাহায্য করছে, মাঝখানে কোনো মিডলম্যান থাকবে না, তাদের প্রভাব কমানোর জন্য নিম্নলিখিত কোনটা সব থেকে বেশি প্রভাব বা সাহায্য সৃষ্টি করছে। স্থানীয় বাজার, মহাজনী ব্যবস্থা তো একেবারে নেই, আগে কাটো এটাকে, গ্রামীণ মেলা, নাকি ই কমার্স এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ভাই হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, আজকালকার যে অর্থনীতি না,
বর্তমানে যে অর্থনীতি বা বর্তমান যেভাবে চলছে সভ্যতা, এই কোয়েশ্চেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন হবে, দিয়ে দেবে পরীক্ষায়। তখন তোমাকে বলতে হবে ই কমার্স মানে এই যে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের সাইটে গিয়ে প্রোডাক্ট দেখি, অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখি, সেই যেটা পছন্দ হলো সেটা আমরা বিক্রি করলাম, তো মানে কিনলাম, হ্যাঁ বিক্রিও করতে পারি কিনতেও পারি, তো ই কমার্সের মধ্যে এই সুবিধাটা আমরা পাচ্ছি। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে তোমার ভারতবর্ষে যে গ্রামেই বাড়ি হোক না কেন, তুমি হস্তশিল্পে পারদর্শী, তুমি মুখোশ তৈরি করতে পারো, তুমি হচ্ছে যাই ইচ্ছা তৈরি করতে পারো। এবার বিক্রি করবে কোথায়? তুমি তোমার গ্রামের কোনো মেলাতে গিয়ে বিক্রি করবে, সিজনাল মেলা, মেলা দুদিন পরে চলে যাবে, বা মনে করো কোনো একটা দোকান নিয়ে তুমি বিক্রি করতে চাইছো, কজন কিনবে তোমার গ্রামে? তার থেকে ভালো না যে একটা তুমি ই কমার্স প্ল্যাটফর্মে তোমার প্রোডাক্টগুলোকে শো করাও, সারা ভারতবর্ষে সারা বিশ্বের মানুষ দেখবে, আরো বেশি তোমার একটা এরিয়া বাড়বে, মানুষ দেখবে, পছন্দ করবে, অর্ডার দেবে, তুমি এখান থেকে হচ্ছে এটাকে ইয়ে করবে, শিপমেন্ট করে দেবে, ওখান থেকে তারা রিসিভ করে নেবে, সুবিধা না? তো এই জন্যই হচ্ছে তোমার মনে করো গ্রামীণ হস্তশিল্পীদের জন্য হচ্ছে ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং সব থেকে বেশি হেল্পফুল হচ্ছে। শাড়ি বিক্রি হচ্ছে, হ্যান্ডিক্রাফটের যে সমস্ত জিনিস সেগুলো বিক্রি হচ্ছে, আর্ট পেন্টিং করে অনেকে তারা বিক্রি করছে এখানে। এক জায়গায় কোথায় কোথায় কে বানাচ্ছে আমরা এখান থেকে পারচেস করে নিচ্ছি, আমাদের বাড়িতে অর্ডার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডেলিভারি হয়ে যাচ্ছে। চলো তারপরে 39 হয়ে গেল, এবার 40 দেখবো। বলছে কেভিকে মানে হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মূল অর্থনৈতিক কাজ কি? এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের অর্থনৈতিক কাজ কি? সার ও বীজ বিক্রি করা, এরা কি সার ও বীজ বিক্রি করবে? কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে দেবে, নাকি নতুন কৃষি প্রযুক্তি গবেষণার ফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়া? অপশন নাম্বার বি হয়ে যাবে। মানে হচ্ছে দেখো, গতানুগতিক কৃষি পদ্ধতিতে আর চাষ করলে চলবে না, নতুন নতুন বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন সেগুলো কৃষকদের সামনে তুলে ধরা, এবং হচ্ছে তাদেরকে বোঝানো যে দেখো জৈব সার দিয়ে ব্যবহার করো, এইভাবে ব্যবহার করো, এই সিজনে এই ফসল চাষ করো, বা একটা ফসল চাষ করেছো, এই ফসলের পরে কোন ফসল চাষ করলে জমির উর্বরতা আবার ফিরে আসবে, এই ধরনের যে তোমার তথ্যগুলো তারা দেবে হচ্ছে কেভিকে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র। ঠিক আছে, পরবর্তী পরবর্তী 41 নম্বর কোয়েশ্চেন, 41 এর প্রশ্ন দেখো কি বলছে, একটু ভালো করে বুঝে উত্তর দেবে। বলছে গ্রামীণ এলাকায় ক্ষুদ্র চাষীদের দলবদ্ধভাবে ব্যবসা ও হচ্ছে দরদাম করার যে ক্ষমতা বাড়াতে কোন সংস্থা তৈরি করেছে? মানে দলবদ্ধভাবে সবাই আসো একটা জায়গায় এসে হচ্ছে দামাদামি করে দরদাম করে হচ্ছে জিনিসপত্র বিক্রি করো বা কেনাকাটি করো, এই যে সিস্টেমটা, এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে এফপিও বলবো। মানে হচ্ছে ফার্মার ফার্মার এফপিও মানে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, ঠিক আছে, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বলা হয়। চলো 42 দেখো কি বলছে। বলছে কোঅপারেটিভ সিস্টেম কাঠামো, গ্রামীণ যে সমবায় ব্যাংক রয়েছে বা ব্যবস্থা রয়েছে কত স্তরে কাজ করে? গ্রামীণ সমবায় ব্যাংক বা সমবায় সমিতিগুলো কটা স্তরে? 3টে স্তরে কাজ করে। 3টে স্তরে কাজ করে, কি কি? প্রাইমারি স্তর মানে প্রাথমিক, যেটা প্রাইমারি 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 স্তর, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল লেভেল, এবং হচ্ছে তোমার কি বলবে, সেন্ট্রাল লেভেল, এবং হচ্ছে স্টেট লেভেল, ঠিক আছে, স্টেট লেভেল, এই 3টে স্তরে কাজ করে কোঅপারেটিভ সিস্টেম বা সমবায় ব্যবস্থা। চলো পরবর্তী দেখবো 43 নম্বর। বলছে খুব ভালো প্রশ্ন, এটা যথেষ্ট ভালো, আমার কত ব্যক্তিগতভাবে ভালো লেগেছে কোয়েশ্চেনটা, পরীক্ষকও দিতে পারে। বলছে গ্রামীণ পর্যটন বা অ্যাগ্রো ট্যুরিজম, কি নাম? অ্যাগ্রো ট্যুরিজম, আবার বলো অ্যাগ্রো ট্যুরিজম। অ্যাগ্রো ট্যুরিজম মানে এগ্রিকালচার, অ্যাগ্রো মানে এগ্রিকালচারের ট্যুরিজম গ্রামীণ অর্থনীতিতে কিভাবে সাহায্য করবে? এগ্রি ট্যুরিজম ভালো করে বোঝার চেষ্টা করো। গ্রামীণ চাষিরা বা কৃষকরা শুধুমাত্র এগ্রিকালচারের উপরে ডিপেন্ড না থেকে আরো যে সমস্ত সাইড, যে সমস্ত ইনকামগুলো হয়, রোজগারগুলো হয়, সেগুলোতে যারা যে যুক্ত হয় তাহলে তাদের অর্থনীতি বাড়বে, গ্রামের অর্থনীতি বাড়লে হচ্ছে দেশের জিডিপি বাড়বে। সেই জন্য হচ্ছে একটা নাম দেওয়া হয়েছে বা একটা তোমার পদ্ধতি বের করা হয়েছে অ্যাগ্রো ট্যুরিজম, মানে এগ্রিকালচার তারা করছে, এমন ভাবে এগ্রিকালচার করছে সেটাকে ট্যুরিজম করে দেওয়া হচ্ছে, বা বাইরের থেকে মানুষজন আসছে, তাহলে এটা কি ধরনের প্রভাব ফেলবে? কেবল চাষিদের ক্ষতি করবে এই ট্যুরিজম, নাকি গ্রামের পরিবেশ নষ্ট করে দেবে, নাকি ভাই শহুরে পর্যটক গ্রামে আকর্ষিত করে বিকল্প আয়ের উৎস করবে? অপশন নাম্বার বি টিক করবে, এটাই হচ্ছে
কারেক্ট অ্যান্সার। কৃষিকাজ বন্ধ করে দিলে তাহলে কি করে অ্যাগ্রো ট্যুরিজম হয়ে গেল? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবে। দেখো, বিভিন্ন, তুমি খিরাইয়ের নাম শুনেছো? খিরাই বলে একটা জায়গা আছে মেদিনীপুরের ওই সাইডে, ঠিক আছে? শীতকালে কি হয়, ভীষণ পরিমাণে ফুল হয়, দেখবে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয় আর কি। এত সুন্দর ফুল হয়, প্রচুর মানুষ ওখানে ঘুরতে যায়। আমাদের নদীয়ার রানাঘাটের এখানেও রয়েছে একটা জায়গা রয়েছে যেখানে ফুল হয়, প্রচুর ফুলের চাষ হয়, সেখানে মানুষ শীতকালে ঘুরতে যায়। তাহলে এই যে ফুল চাষিরা ফুল চাষ করছে, সেটা তুলে তো বিক্রি করতেই পারবে, আবার সেই ফুল বা বাগান দেখবার জন্য, বিভিন্ন রং বেরঙের বিভিন্ন প্রজাতির ফুল দেখবার জন্য শহুরে মানুষ, বিশেষ করে গ্রামে তারা যাচ্ছে, কারণ শহরে থাকতে থাকতে তারা একটা, তোমার হচ্ছে কি হচ্ছে, ক্লান্ত বোধ করছে, একঘেয়েমি লাগছে, তারা গ্রামে যাচ্ছে গ্রামের পরিবেশকে সুন্দর করে দেখবার জন্য কাছ থেকে। তো ফুল দেখতে যাচ্ছে তারা, এবং যখন যাচ্ছে ফুল দেখতে, তখন সেখানে খাবার খাচ্ছে, কিনছে, ট্রাভেল করছে। এখানে হচ্ছে গ্রাম্য মানুষের, যারা এগ্রিকালচারের সাথে ডাইরেক্ট যুক্ত নয়, তারাও হচ্ছে কি করছে, এখান থেকে ইনকাম বাড়ছে, তাদের রোজগার আসছে, এটাকে বলা হয় অ্যাগ্রো ট্যুরিজম। তো এগুলো হচ্ছে গ্রামের অর্থনীতিকে আরো বেশি হেল্প করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? মনে থাকবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। তাহলে যেই ফুল তারা বাইরে বিক্রি করতো, তারাও হচ্ছে ফুল কিনছে, ওই যে মালা বিক্রি করছে, বিভিন্ন রকমের স্টিক বিক্রি করছে ফুলের। তো এই আর কি। চলো তারপরে 44 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে আলু উৎপাদনের অভূতপূর্ব বৃদ্ধি গ্রামীণ অর্থনীতিতে কোন বিপ্লব, মানে আলুর সাথে যুক্ত, আমি তোমাদের জাস্ট কিছুক্ষণ আগেই বললাম, আলুর সাথে সম্পর্কিত হচ্ছে গোল বিপ্লব বা রাউন্ড রেভলিউশন, রাউন্ড রাউন্ড রেভলিউশন, রাউন্ড রেভলিউশন, ঠিক আছে? রাউন্ড রেভলিউশন মনে থাকে যেন। চলো পরে, গ্রামীণ ভারতে দুগ্ধ সমবায় আন্দোলনের সবচেয়ে সফলতম উদাহরণ কোনটা? আজকের ক্লাসেই আমি বলে দিয়েছি কয়েকটা কোয়েশ্চেনের আগে, যে যখন আমাদের মিল্কের ওপরে বা দুধের ওপরে যে রেভলিউশন হয়েছিল, সেটাকে শ্বেত বিপ্লব বলি বা অপারেশন ফ্লাড বলে থাকি। তাহলে অপারেশন ফ্লাড কোন কোম্পানি তৈরি হয়েছিল? আমুল কোম্পানি তৈরি হয়েছিল। কোন কোম্পানি? গুজরাটে তৈরি হচ্ছিল আমুল। দুধের উৎপাদন প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে? 46 দেখো কি বলছে। ভারতের জিডিপির পুরো নাম জিজ্ঞাসা করলে বলবে গ্রস, কি বলবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি বলবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ব্যাস। এই গ্রামীণ জিডিপি অর্থনীতিতে অবদান বাড়াতে কৃষির পাশাপাশি কোন খাতে দ্রুত বিকাশ প্রয়োজন? কোন, মানে কৃষিতে যদি গ্রামীণ জিডিপি যদি বাড়াতে লাগে, গ্রামীণ অর্থনীতি যদি বাড়াতে লাগে, বৃদ্ধি করতে লাগে, তাহলে গ্রামে তুমি কি করবে? তোমার মত কি বলে? বিমান পরিষেবা গ্রামে বাড়িয়ে দেবে, তাই কি হয় নাকি? বিমান পরিষেবা বাড়িয়ে দেবে, গ্রামের মানুষ বিমানে চড়বে? না, শেয়ার মার্কেটের সাথে কোনো সম্পর্কই নেই। বৃহৎ ভারী শিল্প, এখানে তুমি বড় বড় একটা লৌহ ইস্পাত শিল্প স্থাপন করে দিতে পারবে, পেট্রোকেমিক্যাল স্থাপন করবে গ্রামে, তাহলে গ্রামের অর্থনীতি বাড়বে? না ভাই, অপশন নাম্বার এ হবে। গ্রামীণ অকৃষি ক্ষেত্রকে জোর দিতে হবে, মানে কৃষির সাথে সরাসরি সম্পর্কিত রয়েছে গ্রামের অর্থনীতি। কৃষি ছাড়াও আরো এক্সট্রা যে সমস্ত ইনকামগুলো হয়, যেমন কুটির শিল্প, হস্তশিল্প, এগুলোতে জোর দিতে হবে। নন এগ্রিকালচারাল যে সমস্ত সোর্সগুলো রয়েছে, সেগুলোতে ফোকাস করতে হবে। একটু আগে যেটা বললাম, অ্যাগ্রো ট্যুরিজমে জোর দিতে হবে। এগুলো করা যেতে পারে, ঠিক আছে? বেশ। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। বলছে গ্রামীণ অর্থনৈতিক জরিপ বা ডেটা সংগ্রহের জন্য কোন ডিজিটাল ব্যবস্থা বা পোর্টাল ব্যবস্থা তৈরি করেছে? মানে গ্রামের অর্থনীতির তোমার ডেটা সংগ্রহ করবার জন্য একটা পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটাকে বলে ই গ্রাম স্বরাজ ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল, নাকি পিএম গতিশক্তি, নাকি আরবান? অপশন নাম্বার এ করবে, ই গ্রাম স্বরাজ। ই গ্রাম স্বরাজ হবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? আচ্ছা, এই যে অ্যাগ্রো ট্যুরিজম না, এটার আরেকটা এক্সাম্পল হতে পারে। মনে করো কোনো একটা গ্রামের সব চাষিরা মিলে বিভিন্ন ধরনের আম চাষ করেছে, আমের সিজনে বিভিন্ন ধরনের আম চাষ করেছে, যত ধরনের প্রজাতির আম হয়, সব আম হচ্ছে সেই গ্রামে চাষ হয়েছে, এবং সেই আমগুলো নিয়ে একটা এক্সিবিশন দিয়েছে তারা, যে এটাকে এই আম বলে, ওটাকে ওই আম বলে। এটাকে তোমরা গ্রামের মানুষ যারা দেখছো, যারা যেখান থেকে মালদা খেলা ওই সাইড থেকে দেখতাম, আমরা অনেক আমের নাম জানো তোমরা, তোমরা ভালো মতন বলতে পারে, বুঝতে পারে বিষয়টা। যদি এরকম একটা মনে করো বিশ্বস্তরীয় বিশাল বড় একটা আমের এক্সিবিশন হয়ে যায়, সকল ধরনের আম এনে সেখানে প্রদর্শনী করানো হবে, তাহলে আমরা সাধারণ শহুরে মানুষ যারা, তারা আমরা দেখতে যাব, দেখি তো আম কোথায় কি হচ্ছে, সেখান থেকে কিনে নিয়ে আসবো, কত ধরনের আম আছে, আমাদের মধ্যে একটা কৌতূহলী জাগবে। তো এগুলোকে অ্যাগ্রো ট্যুরিজম আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, বা নন এগ্রিকালচারাল ইনকাম, রোজগার হতে পারে তোমাদের এগুলো। অ্যাকচুয়ালি আমটা তো যেটা আসছে সেটা কৃষি ক্ষেত্র থেকেই আসছে, কিন্তু এক্সিবিশনের মাধ্যমে যে যাতায়াতের খরচা বাড়বে, সেখান থেকে টোটো চালক যারা রয়েছে, খাদ্য খাবার খাবো, সেখান থেকে গিয়ে আমরা হোটেলে থাকবো, তো সেগুলোর জন্য কিন্তু একটা নন এগ্রিকালচার আসতে পারে, ইনকাম আসতে পারে।
48। একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আর কি, এরকম হতে পারে। দেখো কি বলছে, বলছে গ্রামীণ ভারতের কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার রুখ, চলো আবার পড়ি কোশ্চেনটা কি বলছে। বলছে গ্রামীণ ভারতের কৃষকদের উৎপাদিত যে সমস্ত পণ্য সেগুলো সংরক্ষণ করতে হবে, আর সেই সংরক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তা রুখতে পরিকাঠামো তৈরি করার আবশ্যক। মানে শহুরে এগ্রিকালচারের যে সমস্ত প্রোডাক্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়, সেগুলো পচাকে আটকাতে বা সংরক্ষণ করবার জন্য, দীর্ঘদিন ধরে রাখবার জন্য নিম্নলিখিত কোনটা করবে? তুমি কি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেবে যাতে হচ্ছে আম পচে যাবে না, আলু পচে যাবে না? করবে কি না? বিদ্যুৎ কেন্দ্রের সাথে আলুর কি সম্পর্ক? শপিং মল তৈরি করবে? একেবারেই নয়। গ্রামের মানুষ কি করতে যাবে শপিং মলে? বড় রাস্তা তৈরি করার সাথেও কোনো সম্পর্ক নেই ভাই। তুমি কোল্ড স্টোরেজ তৈরি করো, হিমঘর তৈরি করো, অথবা আধুনিক গুদামজাতকরণ করো আর কি, যেখানে হচ্ছে যে সমস্ত ফসলগুলো, আলু বলো, পেঁয়াজ বলো, রসুন বলো, এগুলোকে আমরা দীর্ঘদিন আটকে রাখতে পারবো বা সঞ্চয় করে রাখতে পারবো, যেটা হচ্ছে টাইম টু টাইম বের করতে পারবো সেখান থেকে, পচবে না, পোকায় ধরবে না, নষ্ট হবে না। ঠিক আছে, তো এগুলো কোল্ড স্টোরেজ তৈরি করো। ঠিক আছে, কোল্ড স্টোরেজ। 49 দেখো কি বলছে, বলছে গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষুদ্র ব্যবসা শুরুর জন্য জামানতবিহীন ছোট ঋণকে কি বলে? ভাই ছোট ঋণ বলেই দিয়েছে, তাহলে ক্ষুদ্র ঋণ হবে, মাইক্রো ক্রেডিট হবে। কোথায় গেল মাইক্রো ক্রেডিট? মাইক্রো ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্রো ক্রেডিটে দাগিয়ে দিয়েছে, অপশন নাম্বার বি হবে মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট অপশন নাম্বার বি। চলো 50 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মূল শেষ লক্ষ্য কি? গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মূল ও শেষ লক্ষ্য কি হওয়া উচিত? এটা হওয়া উচিত গ্রামে কেবল বড় বড় দালান তৈরি করা। হ্যাঁ, তাই কি হয় নাকি কোনোদিনও? চাষবাস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া তো একেবারেই হবে না। কি ধরনের অপশন এগুলো? বলছে সমস্ত গ্রামের মানুষকে শহরে পাঠিয়ে দাও, সবাই শহরে গিয়ে ভিড় করুক, গ্রাম খালি হয়ে যাক, তাই হবে না। অপশন নাম্বার বিও নয়, অপশন নাম্বার এ দেখবে কি বলছে। বলছে গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি, দরিদ্রতা দূরীকরণ এবং হচ্ছে জীবনযাত্রার টেকসই মান উন্নয়ন করা, এটাই হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বলে মনে হচ্ছে, আর এটাই উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও দেখেছো তুমি। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু প্রশ্ন আর উত্তর বলিনি, অ্যানালিসিস করেছি, বুঝিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি, তারপর এক একটা প্রশ্ন আমি তোমাদের করেছি। তো ভালো করে দেখেছো, তার মানে তুমি সিরিয়াস। দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল ইউর স্টাডি, এই ধরনেরই পঞ্চায়েত রিলেটেড অন্য কোনো টপিকের আবার ভিডিও নিয়ে আসবো। ওয়েট করতে থাকো ততক্ষণে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ বলে ক্লাস এখানে শেষ করব। বেস্ট অফ লাক।